আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি। দলিল থাকার পরেও কি কি কারণে আপনার জমির মালিকানা হারাতে পারেন? কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার যে সম্পত্তি রয়েছে এবং তার যে ওয়ারিশগণ রয়েছে প্রত্যেকে তার সম্পত্তির অংশ থেকে সম্পত্তি পাবে, অর্থাৎ যত সম্পত্তি রয়েছে মৃত ব্যক্তির প্রত্যেক সম্পত্তি থেকে তার ওয়ারিশগণ হিস্সা অনুযায়ী অংশ পাবে। একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন মৃত্যুবরণ করার পর তার 120% জমি এবং 3 ছেলে 3 মেয়ে ও 1 স্ত্রী রেখে মারা যায়। মৃত ব্যক্তির সম্পত্তি 3টি দাগে বিভক্ত এবং তার সম্পত্তি 3টি দাগে রয়েছে। এখানে প্রত্যেক ওয়ারিশগণ মৃত ব্যক্তির প্রত্যেক দাগে সম্পত্তি পাবে তাদের হিস্সা বা অংশ অনুযায়ী। এখানে এমন নয় যে এক একজন এক এক দাগ হতে সম্পত্তি পাবে। বিষয় হচ্ছে 3টি দাগের সম্পত্তি, ওয়ারিশরা সবাই 3টি দাগেই মালিক। এখানে কেউ এমন নয় যে আমি শুধুমাত্র এই দাগের সম্পত্তির মালিক। এখানে প্রত্যেকে দাগেই সম্পত্তির অংশ পাবে। যখন কোনো ওয়ারিশ কোনো সম্পত্তি বিক্রি করে তখন দলিলে বিভিন্ন দাগ উল্লেখ করলেও মূল ভোগ দখল থাকে একটি দাগে। যদি আপনি ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিক হয়ে আপনি উক্ত সম্পত্তি কারো নিকট বিক্রয় করেন, কিন্তু আপনি যে সম্পত্তিটি বিক্রি করতেছেন উক্ত সম্পত্তি আপনার অংশীদার বা আপনার শরিকদার, আপনার পিতার যে সমস্ত ওয়ারিশ রয়েছে, আপনার মা, আপনার ভাই অথবা আপনার বোন যারা ওয়ারিশ রয়েছে তারাও কিন্তু আপনি যে সম্পত্তিটি বিক্রি করেছেন তারাও সেখানে মালিক। অতএব যেখানে আপনি সম্পত্তিটি বিক্রি করার পর আপনি হস্তান্তর করে দিয়েছেন, দখল ছেড়ে দিয়েছেন, তারপরও কিন্তু যারা আপনার অংশীদার বা ওয়ারিশ রয়েছে তারা পরবর্তীতে চাইলে বিক্রয়কৃত জমিটিতে দখল নিতে পারবে। আপনি সম্পত্তি ক্রয় করার পরে দেখেন যে আপনার দলিলে দাগ আছে অনেকগুলো, মানে হচ্ছে 3টি দাগ। ওয়ারিশ হিসাবে জমি বিক্রেতা যে দাগগুলোতে সম্পত্তির মালিক হয়েছেন আপনার নিকট জমিটি বিক্রি করার সময় আপনার দলিলে উক্ত 3টি দাগে উল্লেখ করা হয়েছে, কিন্তু আপনাকে সম্পত্তি দেওয়া হচ্ছে একটি দাগ থেকে। তো এখানে যে বিষয় সেটি হচ্ছে আপনার দলিলে দাগ আছে অনেকগুলো, কিন্তু আপনাকে দখল দেওয়া হয়েছে শুধুমাত্র একটি দাগে। এইরকম যদি হয় তাহলে আপনার বৈধ দলিল থাকার পরেও আপনি আপনার জমির মালিকানা হারাতে পারেন। আপনি যার কাছ থেকে জমিটি ক্রয় করেছেন বা জমিটি কিনেছেন তিনি ওয়ারিশ হিসেবে উক্ত দাগের হিস্সা অনুযায়ী যতটুকু জমি পাবেন আপনি ততটুকু জমির মালিক হবেন, কারণ উক্ত ব্যক্তি ওয়ারিশ হিসেবে 3টি দাগের প্রত্যেক দাগে সম্পত্তির মালিক। তিনি কিন্তু শুধুমাত্র এক দাগে আপনার নিকট সম্পত্তিটি বিক্রয় করেছে। তিনি আপনার নিকট যে সম্পত্তিটি বিক্রয় করেছে তিনি শুধুমাত্র উক্ত দাগের সম্পত্তির একক মালিক নয়, এখানে তার ওয়ারিশরাও উক্ত সম্পত্তির মালিক। এখন বিষয় হচ্ছে যিনি আপনার নিকট জমিটি বিক্রি করেছেন তার পিতার মৃত্যুর পর তিনি ওয়ারিশ রেখে গেছেন মোট 7 জনকে, তাহলে 7 জনই কিন্তু উক্ত সম্পত্তির মালিক, শুধু কোনো এক ব্যক্তি মালিক নয়। একটি উদাহরণ দিলে আপনারা বিষয়টি পরিষ্কার ভাবে বুঝতে পারবেন। যেমন যিনি সম্পত্তি বিক্রি করেছেন তিনি সম্পত্তি 15% মালিক, 3টি দাগে উনি মোট 15% সম্পত্তির মালিক, কিন্তু তিনি জমি বিক্রি করার সময় 3টি দাগ উল্লেখ করেছেন, আপনাকে দখল বুঝিয়ে দিয়েছেন মাত্র একটি দাগে 15%। প্রকৃত পক্ষে জমি বিক্রেতা যেই দাগে আপনার জমি দিয়েছেন সেই দাগে উনি মাত্র 5% মালিক। এই ক্ষেত্রে জমি ক্রেতা উক্ত সম্পত্তির মালিকানা হারাতে পারেন। এখানে ওয়ারিশ হিসেবে উক্ত দাগে হিস্সা অনুযায়ী বিক্রেতা যতটুকু পাবেন আপনি ক্রেতা ততটুকু সম্পত্তির মালিক হবেন। তার মানে বিক্রেতা এখানে ওয়ারিশ হিসেবে 5% সম্পত্তির মালিক। আপনি যদিও 15% জমি ক্রয় করে থাকেন তাহলে আপনি এই দাগে এখানে মোট 5% জমির মালিক হবেন, কারণ উনি বাকি 10% জমি দিয়েছে আপনাকে অন্য আরো 2 দাগ থেকে। সুতরাং ওয়ারিশান সম্পত্তি কেনার আগে আপনাকে ভালোভাবে কাগজপত্র যাচাই বাছাই করে নিতে হবে। যখন আপনি কোনো ওয়ারিশান সম্পত্তি ক্রয় করবেন তখন আপনাকে অবশ্যই কিছু কাগজপত্র ভালোভাবে বুঝে নিতে হবে, তাহলে আপনাকে সম্পত্তি আর হারাতে হবে না।
এবং আপনি ভবিষ্যতে আপনার ওয়ারিশ এবং অন্যরা কোনো ধরনের ঝামেলায় পড়বে না। ওয়ারিশান সম্পত্তি কেনার আগে যে সকল কাগজপত্র আপনাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে, 1 নম্বর হচ্ছে বন্টন দলিল। আগে আপনাকে বন্টন দলিল দেখতে হবে। ওয়ারিশদের মধ্যে যদি তাদের হিস্সা অনুযায়ী বন্টন দলিল হয়ে থাকে তাহলে আপনি বন্টন দলিল অনুযায়ী সম্পত্তি ক্রয় করতে পারেন, তাহলে আপনাকে ভবিষ্যতে উক্ত সম্পত্তি হারাতে হবে না। দ্বিতীয়টি হচ্ছে আপনাকে নামজারি খতিয়ান দেখতে হবে। ওয়ারিশদের মধ্যে তাদের হিস্সা অনুযায়ী বন্টন দলিল হওয়ার পর তাদের নামে নামজারি খতিয়ান হয়েছে কিনা তা আপনাকে আগে যাচাই করে নিতে হবে। জমি কেনার আগে আপনাকে নামজারি খতিয়ান অবশ্যই দেখে বুঝে নিতে হবে। তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে সম্পত্তি ক্রয় করার পূর্বে আপনি যার নিকট হতে সম্পত্তি ক্রয় করবেন তার অন্যান্য ওয়ারিশদের বা তার পার্শ্ববর্তী জমির মালিকের কোনো দাবি আছে কিনা তা আপনাকে ভালোভাবে যাচাই করে জিজ্ঞাসা করে তাদের নিকট হতে না দাবি সনদ আপনাকে সংগ্রহ করতে হবে। কারণ আপনি জমিটি ক্রয় করার পর যদি তার অন্যান্য ওয়ারিশগণ উক্ত জমির বিরুদ্ধে অগ্রক্রয়ের বা পিয়ানশন মামলা করে দেয় তাহলে আপনি জমিটি হারাতে পারেন। সুতরাং আপনি অবশ্যই জমিটি ক্রয় করার পূর্বে ওয়ারিশান সম্পত্তি যখন আপনি ক্রয় করবেন তার আগে তার অন্যান্য ওয়ারিশ এবং অন্যান্য অংশীদারের সাথে কথা বলে নেবেন। তা না হলে যদি তারা আদালতে গিয়ে টাকা দাখিল করে অগ্রক্রয়ের বা পিয়ানশন মামলা করে দেয় তাহলে আপনি টাকা দিয়ে জমি কিনে আপনি আপনার জমিটি হারাতে পারেন। তাই ওয়ারিশান জমি ক্রয় করার পূর্বে আপনাকে আগে এই 3টি কাগজপত্র ভালোভাবে যাচাই করে নিতে হবে। 3টি কাগজপত্রের প্রথমটি হচ্ছে বন্টন দলিল, দ্বিতীয়টি হচ্ছে নামজারি খতিয়ান, তৃতীয়টি হচ্ছে না দাবি সনদ। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।